আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 7-এ। গত দুই ক্লাসের আমাদের আলোচনার মূল বিষয় ছিল বয়েলের সূত্র এবং সে সম্পর্কিত কিছু গাণিতিক সমাধান। আজকে আমরা চার্লসের সূত্র দিয়ে আমাদের ক্লাসটা শুরু করছি। চার্লসের সূত্র হচ্ছে গ্যাসীয় সূত্রের দ্বিতীয় সূত্রটা। প্রথম সূত্র ছিল বয়েলের সূত্র, এরপরে রয়েছে আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্রটি আমাদের সেই গ্যাসের চাপ, তাপমাত্রা, আয়তন, এই তিনটা জিনিসের মধ্যে এখন আমরা চার্লসের সূত্রের জন্য চাপকে স্থির রাখবো এবং চাপকে স্থির রেখে কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রা যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটাই দেখব। বিজ্ঞানী চার্লস 1787 সালে এবং বিজ্ঞানী গ্যালুসক 1802 সালে স্থির চাপে গ্যাসের তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক সর্বপ্রথম সূত্র আকারে প্রকাশ করেছিলেন। যেহেতু বিজ্ঞানী চার্লস সর্বপ্রথম এ বিষয়ে গবেষণা কার্য শুরু করেছিলেন, তাই তার সম্মানে একে চার্লসের সূত্র বলা হচ্ছে। তবে এটাকে গ্যালুসকের সূত্র নামেও পরিচিত। তাহলে সূত্রটা কি? চার্লসের সূত্রটা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আমরা কিন্তু দেখো এখানে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা ছিল ছোট হাতের টি কিন্তু ইউজ করিনি, আমরা ইউজ করেছি বড় হাতের টি, এবং বড় হাতের টি দিয়ে আমরা জানি সেটা সবসময় ক্যালভিন তাপমাত্রাকে নির্দেশ করে। তাহলে আমরা যদি সূত্রটাকে আরেকবার বলি, খেয়াল করো, স্থির চাপ, চার্লসের সূত্রে চাপ স্থির থাকবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা ও ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাত টি যখন পি স্থির। এখন সমানুপাতিক চিহ্নটাকে উঠানোর জন্য আমাদেরকে একটা ধ্রুবক আনতে হবে, এবং সেই ধ্রুবকটি হলো কে। ভি ইজ ইকাল টু কে টি। এখন ধ্রুবককে একদিকে আর আমার গ্যাসের যেই আয়তন, তাপমাত্রার এই রাশিমালাগুলোকে একদিকে আমরা রেখে ফেলে একটা সমীকরণ নাম্বার দিলাম, ভি বাই টি ইজ ইকাল টু কে, সমীকরণ নাম্বার 1। যদি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমি এই একই পরীক্ষা চালাই তাহলে V1 ডিভাইডেড T1, V2 ইজ ইকাল টু T2। এই সূত্রটাই মূলত আমার বিভিন্ন গাণিতিক সমস্যাতে ব্যবহার করতে হয়। যখন দুটা গ্যাসের মধ্যে দেওয়া থাকে V1 এবং T1 এর মান দেওয়া থাকে, T2 মান দেওয়া থাকে, V2 বের করতে হয়, অথবা V2 র মান দেওয়া থাকে, T2 বের করতে হয়, তখন আমাকে এই সূত্রটাই ব্যবহার করতে হয়। তাহলে যখন অসংখ্য মানে n সংখ্যক গ্যাসের ক্ষেত্রে যখন এই বয়েলের চার্লসের সূত্রটা ব্যবহার করি তখন Vn ডিভাইডেড Tn ইজ ইকাল টু হচ্ছে Kn। অর্থাৎ V এবং T এর যে ভাগফলটা সেটা সবসময় একটা ধ্রুব সংখ্যা হয়। তাহলে উদ্দীপকে এ ধরনের কোনো প্রশ্ন যদি আসে যে আমরা বয়েলের সূত্রে যেমন একটা অঙ্ক করেছিলাম যে এই একটা উদ্দীপক দেয়া থাকে, সেখানে বিভিন্ন চাপ এবং আয়তনের মান দেয়া ছিল স্থির তাপমাত্রায়, সেটাকে বয়েলের সূত্র মেনে চলছে। তোমরা খেয়াল করে দেখো, লাস্ট ক্লাসে আমরা এই অঙ্কটা করেছিলাম, ঠিক এখানেও কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। সেক্ষেত্রে ভি বাই টি এর মান সবসময় আমার ধ্রুব থাকবে। অর্থাৎ V1 এর ক্ষেত্রে যে মানটা আসবে কে এর, V2 T2 এর ক্ষেত্রে কে এর যে মানটা আসবে, এবং Vn এর V3 বা আরও যদি গ্যাসের মান দেওয়া থাকে, সব প্রত্যেকের মান কে এর মানটা সবসময় একই থাকবে। আমি সেটা দেখি তুমি বলতে পারবে যে এই গ্যাসটি চার্লসের সূত্র মেনে চলছে। তাহলে চলো আমরা এখন চার্লসের সূত্রের কিছু লেখচিত্রের মাধ্যমে চার্লসের সূত্রটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখন যদি আমরা লেখচিত্রের ক্ষেত্রে দেখি, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন এবং কোনো গ্যাসের আয়তন y অক্ষ বরাবর এবং তাপমাত্রা T কে নিয়ে যদি তাপমাত্রা মানে V এর বিপরীতে T কে নিয়ে যদি কোনো একটা লেখচিত্র আঁকা হয়, তাহলে সেই লেখচিত্রটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে, এবং সেই সরলরেখাকে পেছনের দিকে বর্ধিত করে সেটা মূল বিন্দুকে স্পর্শ করছে। মূল বিন্দুতে তাপমাত্রা যদি আমি ধরে নিই সেটা 0 ক্যালভিন তাপমাত্রা ছিল, তাহলে এই তাপমাত্রাটাতে গ্যাসের আয়তন কত ছিল? গ্যাসের আয়তন ছিল 0। অর্থাৎ 0 ক্যালভিন তাপমাত্রায় গ্যাসের আয়তন 0। তাহলে সরলরেখাটিকে পেছনের দিকে বর্ধিত করার কারণ হলো কোনো গ্যাসকে শীতল করলে 0 ক্যালভিন তাপমাত্রায় যদি নিয়ে যাওয়া সম্ভব হয়, অর্থাৎ এই 0 ক্যালভিন তাপমাত্রা বা এর কাছাকাছি তাপমাত্রায় যদি যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে গ্যাসের আয়তনটা 0 পাওয়া যাবে। আমাদের গ্রাফ সে কথা বলছে। অর্থাৎ V1 T লেখচিত্র থাকলে আমরা দেখা যাচ্ছে যখন আমাদের স্টার্টিং পয়েন্টে এখানে আমাদের 0 ক্যালভিন ছিল, তখন আমাদের আয়তনটা হয়ে যাবে 0।
কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু আসলে কখনো সেটা সম্ভব হয় না। অর্থাৎ কোনো গ্যাসকে স্থির চাপে এর যখন তাপের পরিবর্তন করা হয়, তখন আমরা যখন এটাকে যতই শীতল করি বা তাপমাত্রা যতই কমানো হয়, কিন্তু গ্যাসের আয়তনটা পরীক্ষামূলকভাবে যেহেতু গ্রাফিক্যালি দেখা যাচ্ছে এটা শূন্য হওয়ার কথা, কিন্তু বাস্তবে আসলে সেটা কখনোই শূন্য হয় না, এবং এই অবস্থায় গ্যাসের আয়তনটা কখনোই পরীক্ষামূলকভাবে মাপা যায় না। কারণ এই তাপমাত্রায় গ্যাসটা আসলে তখন গ্যাস থাকে না, যেহেতু তাপমাত্রা অনেক কমে যাচ্ছে তখন গ্যাস হয়ে যায়, গ্যাস তরলে পরিণত হয়ে যায়। এবং এই ধারণা থেকেই আমাদের মূলত পরম শূন্য তাপমাত্রার ধারণার সৃষ্টি হয়, অর্থাৎ কেলভিন স্কেলের ধারণার সৃষ্টি হয়ে থাকে। তাহলে দেখো লেখচিত্র খতে ভি বনাম টি এর যদি আমরা P1, P2, P3 বিভিন্ন অবস্থায় অর্থাৎ স্থির চাপের 3টে স্টেজের জন্য যদি আমরা লেখচিত্র আঁকি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা মানগুলো আসলে প্রথমে একটা স্টার্টিং পয়েন্ট থেকে পাই, এবং এই মানগুলোকে যখন পেছনের দিকে বর্ধিত করা হয় সেটা গ্রাফে সেটা 0 অর্থাৎ 0 ক্যালভিনে এসে মিলিত হচ্ছে। এই চিত্রটা এখানে দেখানো হয়েছে। আবার V/T, যেটা আমরা জানি সবসময় একটা ধ্রুব সংখ্যা, যেহেতু আমরা সূত্রেই দেখেছিলাম যে V/T = হচ্ছে K, যেটা একটা সমানুপাতিক ধ্রুবক। V/T = যদি T দিয়ে গ্রাফ আঁকা হয় তখন দেখা যায় একটা আনুভূমিক রেখা পাওয়া যায়, প্রত্যেক ক্ষেত্রে একটা সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। স্থির চাপে যেহেতু এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, তখন এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমচাপ বা সমপ্রেষ্য প্রক্রিয়া, অর্থাৎ আইসোবারিক প্রেশার। আমরা বয়েলের সূত্রে পড়েছিলাম আইসোথার্মাল প্রসেস, অর্থাৎ সমতাপীয় প্রক্রিয়া। এখন আমরা পড়ছি আইসোবারিক প্রেশার, অর্থাৎ সমচাপ বা সমপ্রেষ্য প্রক্রিয়া। গ্রিক শব্দ আইসো অর্থ সম এবং বার বার অর্থ হচ্ছে চাপ। অর্থাৎ স্থির চাপে প্রক্রিয়া সম্পন্ন করে আয়তন বনাম পরম তাপমাত্রা যদি লেখচিত্র আয়তন বনাম পরম তাপমাত্রার বিপরীতে যে লেখচিত্রটা পাওয়া যায়, সেখানে এই সমচাপ বা সমপ্রেষ্য রেখা, অর্থাৎ এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলা হচ্ছে, যেহেতু স্থির চাপে হচ্ছে, এই প্রক্রিয়াগুলোর নাম হচ্ছে সমচাপ প্রক্রিয়া। এবং যে রেখাগুলো আমরা পাচ্ছি এখানে মূলবিন্দুগামী সরলরেখা, এবং এখানে যে আনুভূমিক রেখাগুলো আমরা পেলাম এগুলো হচ্ছে সমচাপ বা সমপ্রেষ্য রেখা, অর্থাৎ আইসোব্যারিক কার্ভ বলা হবে। এখন আসো পরম শূন্য তাপমাত্রা এবং তার তাৎপর্য নিয়ে যদি আমরা আলোচনা করি, যে পরম শূন্য তাপমাত্রার উৎপত্তিটা আসলে কোথা থেকে হয়েছিল। আমরা গ্রাফে মাত্রই দেখলাম যে কোনো গ্যাসের তাপমাত্রা যখন একদম 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ক্যালভিনে নিয়ে আসা হয়, তখন দেখা যায় তার আয়তনটাও 0 হওয়ার কথা। আসলে বাস্তবিক অর্থে সেই পর্যন্ত আমরা কখনো পৌঁছাতেই পারি না, কারণ সেই অবস্থায় কখনো গ্যাসি অবস্থায় থাকে না, কারণ যখন তাপমাত্রা কমাতে থাকা হয় গ্যাস ক্রমাগত তরলে পরিণত হতে থাকে। তাহলে একদম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা 0 ক্যালভিন তাপমাত্রায় তখন দেখা যায় আমাদের গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হওয়ার কথা, কিন্তু আসলে তাত্ত্বিকভাবে তত্ত্বীয়ভাবে 0 হচ্ছে আমাদের ক্যালকুলেশন বা সব কিছুতে, কিন্তু বাস্তবিক অর্থে সেটা কখনোই সম্ভব হয় না। সেখান থেকেই পরম শূন্য তাপমাত্রা এবং এটার তাৎপর্য নিয়ে আমরা এখন একটু কথা বলি। আমরা ধরে নিলাম কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা সেন্টিগ্রেড স্কেল নিয়ে আমাদের আলোচনাটা শুরু করছি, যে আমরা ধরে নিলাম যে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি V0, অর্থাৎ V0 যে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমি V0 বলছি, তো V0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, এবং সেই সাথে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে প্রারম্ভিক তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, পরবর্তীতে তাপমাত্রা বেড়ে সেটা টি ডিগ্রি সেন্টিগ্রেড, আমি তাপমাত্রার কোনো মান দিলাম না, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন এটা বেড়ে যাচ্ছে তখন গ্যাসের আয়তনটা হয়ে যাচ্ছে VT। তাহলে VT = হচ্ছে গ্যাসের শুরুর দিকে যে আয়তনটা ছিল V0 প্লাস V0 ইন্টু T/273। এটা হলো আমাদের চার্লসের সূত্র থেকে আমরা পাচ্ছি। সূত্রটা দেখে তোমাদের মনে হতে পারে যে চার্লসের সূত্রে আমরা 1/273 এ ধরনের কোনো টার্ম তো পাইনি। আসলে চার্লসের সূত্রের চার্লস এবং গেলুসেকের যেই সূত্রটা ছিল, সেই সূত্রে আসলে মূল যে বক্তব্যটা ছিল সেটা ছিল অনেকটা এরকম, যে স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খেয়াল করো, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
গ্যাসের আয়তনের 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। আর আমরা পড়েছিলাম স্থির চাপে নির্দিষ্ট ভরবিশিষ্ট কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যে হারে বাড়ে আয়তনটাও সেই হারে বাড়ে, তাপমাত্রা কমলে আয়তনও সেই হারে কমবে। এবং সেই কমার স্পেসিফিক একটা পরিমাণ চার্লসের সূত্রেও কিন্তু বলা ছিল, সেটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এর পরবর্তীতেই এখান থেকেই আসলে আমাদের মূল যে চার্লসের সূত্রটা আসে। তো পরীক্ষায় আসলে আমরা বিবৃতি কোনটা লিখব, পরীক্ষায় আসলে আমরা যে বিবৃতিটা আমরা শুরুতে পড়েছি ক্লাসে সেই বিবৃতিটাই লিখব এবং সেখান থেকে আমরা গাণিতিক প্রতিপাদনটা করব। আমাদের এই অংশটা দরকার হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রায় আসলে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাচ্ছে সেই তাপমাত্রাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। সেই তাপমাত্রার ধারণাটার জন্য আসলে চার্লসের সূত্রে এই বিবৃতিটা আমাদের দরকার হয়। এই বিবৃতি এবং চার্লসের সূত্রে যে আরেকটা বিবৃতি কথা, দুইটা বিবৃতি সমানভাবে প্রযোজ্য। তো তোমরা পরীক্ষার সময় আমরা ওই বিবৃতিটা লিখবো এবং ক্লাসের শুরুতে যে এই প্রতিপাদনটা দেখলাম আমরা এইভাবেই লিখবো। আর এটা আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র পরম শূন্য তাপমাত্রার জন্য। এই বিবৃতিটা দরকার নেই, শুধুমাত্র বিবৃতিতে কেন VT = V0 প্লাস V0 ইন্টু T ডিভাইডেড 273টা কেন আমরা লিখলাম সেটার জন্য আমি তোমাদেরকে এই বিবৃতিটার কথা বললাম। তাহলে এখন নিশ্চয়ই তোমরা একদম পরিষ্কার ধারণা পেয়েছো যে VT = হচ্ছে প্রাথমিক যে আয়তনটা ছিল এবং প্রাথমিক আয়তনটা তাপমাত্রা বৃদ্ধির সাথে 1/273 ডিগ্রি হারে এটা বৃদ্ধি বা হ্রাস পায়, অর্থাৎ V0 ইন্টু T ডিভাইডেড 1/273। তাহলে এই দুইটা টার্মে আমি কমন কি পাচ্ছি, V0কে কমন পাচ্ছি। তাহলে V0 কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিলে 1 প্লাস T ডিভাইডেড 273, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে আমি এখন এটা হলো আমার T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় VT এর মান হচ্ছে এটা। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী হবে, V1, যেহেতু তাপমাত্রা তখন 1 ডিগ্রি তখন হচ্ছে V1 নিয়ে আমরা কথা বলবো, V0 প্লাস 1/273 V0, কারণ এখানে তাপমাত্রা কিন্তু তখন আমার মান হচ্ছে 1। আর এখানে T নিয়ে কথা বলছিলাম, T লিখছিলাম। এখন তাপমাত্রা দিয়েছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমি T এর জায়গায় এখানে মান বসালাম 1, V1 হয়ে গেল। এখান থেকে আমি V0 কমন নিয়ে পাচ্ছি 1 প্লাস 1 ডিভাইডেড 273। ঠিক তেমনিভাবে -1 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে আমরা কী পাবো, -1 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে আমাদের V-1, এবং সেখানে আমাদের যেহেতু সূত্রের প্লাস এবং তাপমাত্রার মাইনাস, প্লাসে মাইনাসে এখানে আমাদের সূত্রে এখন মাইনাস হয়ে যাবে। কমন নিলে V0 = 1 মাইনাস 1/273, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে V এর মান যখন -273 তখন আসলে কী দেয়, তখন দাঁড়ায় V0 = -273 ডিভাইডেড 273 ইন্টু V0। আবার V0 কমন নিলাম, 1 ডিভাইডেড এটা, কাটাকাটি চলে যাবে, উপর নিচে একই, লব এবং হর একই, কাটাকাটি চলে গেল 1 1 - 1 0 0। এবার দেখো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের আয়তন, গ্যাসের যে আয়তনটা ছিল সেটা কিন্তু বের হলো 0। দেখা যাচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে 0। এটা আমরা তাত্ত্বিকভাবে দেখাতে পারলাম যে পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রার উৎপত্তিটা কোথায় হচ্ছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে, 0। তাত্ত্বিকভাবে সেটা 0 হয়েছে। এখন একটু লেখচিত্রের মাধ্যমে যদি আমরা দেখি, এখন গ্রাফটার দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে V বনাম T এর যখন আমরা একটা লেখচিত্র আঁকছি, দেখো এখানে 0 100 200 300 400, এদিকে ধনাত্মক আর ওদিকে হচ্ছে ঋণাত্মক রাশিমালাগুলো দেওয়া হয়েছে। মান নিলাম আমরা 0 ডিগ্রিতে গ্যাসের মান পাওয়া গেল, যে 0 কেলভিনে গ্যাসের কিছু মান পাওয়া গেছে। এখানে আমরা মূলবিন্দুগামী সরলরেখা এরকম একটা মান পাই, আমরা আগের লেখচিত্র দেখেছি। তো দেখা যায় প্রত্যেকটা লেখচিত্রকে যদি পেছনের দিকে এসে বর্ধিত করা হয়, P1 P2 P3 অর্থাৎ স্থির চাপের সেই তিনটা অবস্থানকে যখন আমরা পেছনের দিকে বর্ধিত করি, এটা এসে ছেদ করছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এসে এদের আয়তনটা 0 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের লেখচিত্রের মূল কথা, যে স্থির চাপে কোনো একটা গ্যাসের আয়তন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়ার কথা, তবে তাপমাত্রা যখন একদম কমে যাচ্ছে বা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছাচ্ছে তখন গ্যাসের আয়তনটা একদম 0 হয়ে যাচ্ছে।
এটা হচ্ছে তাত্ত্বিকভাবে আমরা লেখচিত্র থেকে এটা ধারণা পাচ্ছি। এবার চার্লসের সূত্রে একটু প্রযোজ্যতাটা যদি আমরা দেখি যে চার্লসের সূত্রটা আসলেই প্রযোজ্য কিনা, এই প্রশ্ন যদি আসে যে চার্লসের সূত্রের প্রযোজ্যতা ব্যাখ্যা করো, তাহলে উত্তরটা কীভাবে চার্লসের সূত্রের প্রযোজ্যতা দেখো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায়। আমরা তাত্ত্বিকভাবে দেখেছি, কিন্তু আসলে গ্যাসের আয়তন শূন্য হওয়া কখনোই সম্ভব নয়, কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস হয় তরল, না হলে কঠিন কিছু একটা হয়ে যাবে। সুতরাং ওই উষ্ণতায় চার্লসের সূত্রটা প্রযোজ্য হচ্ছে না। এছাড়া কিছু পরিমাণ গ্যাসের একটা নির্দিষ্ট ভর থাকে এবং যে কোনো ভর সবসময় কিছুটা না কিছু আয়তন দখল করবে। তাই 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পদার্থ গ্যাসীয় অবস্থাতে থাকলেও তার কিছু না কিছু আয়তন থাকবে, আয়তনটা কখনোই শূন্য হয়ে যাবে না। অর্থাৎ চার্লসের সূত্রের যেই সূত্রটাতে বলা হচ্ছে যে তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাবে, যখন আমরা গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করছি, এটা আসলে সম্ভব না। কিন্তু এখান থেকে আমরা নতুন একটা জিনিসের ধারণা পাচ্ছি, সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কোনটা? প্রকৃতপক্ষে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার অনেক পূর্বেই সকল গ্যাস তরল বা কঠিনে পরিণত হয়, কিন্তু তাত্ত্বিকভাবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় বলে এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হচ্ছে। যেহেতু তাত্ত্বিকভাবে আমরা একটা জিনিস পাচ্ছি, সেটাকে আমি একটু সংজ্ঞায়িত করলাম। অর্থাৎ যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাচ্ছে তাকেই বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, এবং যে কোনো গ্যাসের জন্য সেটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি সেন্টিগ্রেড স্কেল থেকে যখন কেলভিন স্কেলে পরিণত করতে হয়, তখন এর সাথে কী করতে হয়, আমাকে 273 ডিগ্রি যোগ করতে হবে। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে খেয়াল করো, সেন্টিগ্রেডকে যদি আমাকে ক্যালভিনে পরিণত করতে হয় তাহলে কী করতে হবে, এর সাথে +273 করতে হবে। তাহলে -273 + 273 কেলভিন ইজিক্যাল টু হচ্ছে 0 কেলভিন। যে 0 কেলভিনের কথা আমরা গ্রাফে দেখতে পেয়েছিলাম, সেটাই আসলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এটাকে ক্যালভিনে নিলে সেটা হয়েছে 0 কেলভিন। এর থেকে কম উষ্ণতায় গ্যাসের আয়তন সাধারণত ঋণাত্মক বা অবাস্তব হয়, এবং -273 ডিগ্রি সেন্টিগ্রেডই হলো প্রকৃতির এবং সর্বনিম্ন তাপমাত্রা। অক্ষরপত্রের বইয়ে তোমাদের 3টে ছোটো ছোটো প্রশ্ন আছে, যেমন চার্লসের সূত্রের প্রযোজ্যতা ব্যাখ্যা করা, পরম শূন্য তাপমাত্রা কী, চার্লসের সূত্রের আণবিক ব্যাখ্যা আলোচনা করো। এই 3টা প্রশ্ন তোমরা পড়ে ফেলবে। আমি 3টে প্রশ্ন স্টিল পিকচার তোমাদের কমেন্টে দিয়ে দিব, তোমরা সেখান থেকে এই 3টা প্রশ্নের উত্তর করে নেবে। আর যারা বই কিনেছো তাদের তো কোনো সমস্যাই নেই। দেখো, চার্লসের সূত্রে আণবিক ব্যাখ্যা যদি আমরা লিখি, তাহলে যে গ্যাসের অণুগুলোর বেগ গ্যাসের তাপমাত্রার উপর নির্ভরশীল করে, এটা স্বাভাবিক। তাপমাত্রা যতক্ষণ বাড়ানো হবে গ্যাসের অণুগুলোর কম্পন শক্তি বাড়তে থাকবে, কম্পন শক্তি বাড়বে, এরপর আমাদের আবর্তন শক্তি বাড়বে, সেটা নিজের অক্ষে ঘুরতে থাকবে, এবং যখন অনেক বেশি তাপমাত্রা বাড়ানো হয় তখন এটা গতিশক্তি প্রাপ্ত হয় এবং সেটা ছোটোছুটি করা শুরু করে। তাপমাত্রা বৃদ্ধিতে অণুগুলোর গড় ব্যাগ এবং গড় গতিশক্তি বৃদ্ধি পায়। এর ফলে অণুগুলো আরও ঘন ঘন এবং বেশি জোরে পাত্রের দেয়ালে ধাক্কা দেয়। ফলে চাপ স্থির রেখে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে। এটি হলো চার্লসের সূত্রের আণবিক ব্যাখ্যা। এবার আসলে তাপমাত্রার পরম স্কেল বা ক্যানভিল স্কেল সম্পর্কে ধারণা, যেটা আমরা আসলে এসটিপি এবং এসএটিপি পড়ার সময় বয়েলের সূত্রটা যখন পড়েছিলাম তখনই আমরা এই পরিবর্তনটা একটু করে নিয়েছিলাম। তাহলে সেলসিয়াস এবং পরম তাপমাত্রার স্কেলের যে সম্পর্কটা আছে এটা তোমরা একটু দেখে নিবে। আমরা একটু গাণিতিক সমস্যার দিকে যাই। ছোট্ট একটা গাণিতিক সমস্যা, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ বায়ুর আয়তন হচ্ছে 300 সেন্টিমিটার কিউব। বায়ুর চাপকে যদি অপরিবর্তিত থাকে তাহলে কত তাপমাত্রায় আয়তনটা দ্বিগুণ হবে? ঠিক আছে, তাহলে আয়তন ছিল 300, আয়তন হবে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হলে হয়ে যাবে সেটা 600। তাহলে V1 হচ্ছে 300 আর V2 হচ্ছে 600, এবং প্রাথমিক তাপমাত্রা T1 ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের কি করতে হবে, এই অঙ্কগুলোতে সবসময় ক্যালভিনে আমাদের হিসাব করতে হবে, ডিগ্রি সেন্টিগ্রেডে হিসাব করা যাবে না। অঙ্কগুলোর প্রশ্নে ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া থাকবে, কিন্তু আমাদেরকে ক্যালভিনে পরিবর্তন করতে হবে। তাহলে প্রাথমিক তাপমাত্রা T1 হচ্ছে 27 + 273 ইজিক্যাল হচ্ছে 300 ক্যালভিন, আর পরিবর্তিত তাপমাত্রা যেটা সেটা হচ্ছে T2, সেটা আমরা জানি না। তাহলে চার্লসের সূত্রটা দেখো সবাই, V1 ডিভাইডেড T1 ইজিক্যাল টু V2 T2, V2 ডিভাইডেড T2। সেখান থেকে T2 এর মানটা আমরা খুব সহজে বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের 600 কেলভিন।
তো তাপমাত্রার তুমি যদি সেন্টিগ্রেডে নিতে চাও তাহলে কী করতে হবে, ক্যালভিন থেকে আবার সেই 273কে বিয়োগ দিয়ে তুমি সেন্টিগ্রেডে আনতে পারো যে 327 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা তোমার সম্পূর্ণ তোমার ইচ্ছা যে তুমি ক্যালভিনে রাখবে নাকি সেন্টিগ্রেড স্কেলে নামবে। অথবা যদি প্রশ্ন করা হয় যে সেন্টিগ্রেড স্কেলে পরিবর্তিত তাপমাত্রাটা কত হবে, তখন অবশ্যই তোমাকে সেই অনুযায়ী উত্তর দিতে হবে, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী উত্তর। আর প্রশ্নে যদি খুব একটা উল্লেখ না থাকে তাপমাত্রা কেমন হবে, সেক্ষেত্রে তুমি ক্যালভিনই, দরকার নেই আমাদের সেলসিয়াসে পরিবর্তন করার, ক্যালভিনি উত্তর আসছে সেটাই আমরা আনসার লিখে দেবো। এখানে শিক্ষার্থীর কাজের অংশে দুটো অঙ্ক আছে, দেখো অক্ষরপত্রের বইয়ে তোমরা পাবে এই দুটো অঙ্ক। আশা করব যেহেতু আমরা অঙ্কগুলো সূত্রের পাশাপাশি পড়ে ফেলছি, তাহলে এই দুটো অঙ্ক তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, উত্তর সহ দেওয়া আছে। তো এই দুটো অঙ্ক তোমরা করে আমাকে কমেন্টে বাড়ি কাজটা দেখাবে যে ম্যাডাম এটা অঙ্কটা হয়েছে কি হয়নি। ঠিক আছে, উত্তর যেহেতু দেওয়াই আছে তোমরা আগে থেকেই বুঝতে পারবে যে উত্তরটা হলো কি না। তারপর যদি কোথাও সমস্যা মনে করো আমাকে অবশ্যই জানাবে, কারণ সমস্যাগুলো যদি তোমরা না জানাও অনলাইন ক্লাসে তাহলে কিন্তু সমস্যাগুলোর সমাধান হবে না, সমস্যা রয়েই যাবে। এখন আমাদের মাত্র ক্লাস শুরু হলো, বেশি দিন হয়নি, তো পড়াশোনার কেউ হয়তো শুরু করেছো, কেউ হয়তো অনেক বেশি পড়াশোনা অগ্রসর হয়ে গেছো পড়াশোনার দিকে, আবার কেউ হয়তো এখনও বইও কিনোনি বা এখনও অনলাইন ক্লাসে বা গ্রুপে এখনও যুক্তই হওনি। তো সবার জন্য একটা উপদেশ থাকবে, যে সময়টা আমাদের চলে যাচ্ছে এই সময়টা আমরা কখনোই ফিরে পাবো না। করোনাকালীন বলো আর দুর্যোগকালীন যে সময়টা আমাদের চলে যাচ্ছে এই সময়টা আমরা আর ফেরত পাবো না কখনো। হয়তো যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা, তারপর কিছু ছুটি কমিয়ে হলেও আমাদের যে শিক্ষাবর্ষের যে ঘাটতিটা হলো সেটাকে পূরণ করার আপ্রাণ একটা চেষ্টা চলবে। যদিও সেই চেষ্টাটা সফল হোক বা না হোক, কিন্তু চেষ্টা চালানো হবে। তখন তোমাদের কিন্তু ভালো একটা মানসিক প্রেশারও যাবে, পড়াশোনার প্রেশার তো থাকবেই, সেই সাথে মানসিক প্রেশারটাও থাকবে, কারণ কলেজে তোমার অ্যাটেন্ডেন্সের জন্য তোমাকে রোজ আসতে হবে, তুমি গ্যাপ দিতে পারবে না, সেখানে ছুটি ছাটাও কিছু কমে যাবে। তোমরা নিশ্চয়ই জানো যে শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ছুটি হয়তো যখন আবার রেগুলার হবে তখন ছুটি ছাটাও অনেক কমে যাবে। তো সব কিছু মাথায় রেখে পড়াশোনাটাকে মানে অনলাইনে আমি ক্লাসটা দেখে রেখে দিলাম যে আমার অ্যাটেন্ডেন্স দিতে হবে, আমি রোলটা লিখে দিলাম, এতটুকু পর্যন্ত যাতে আমাদের অনলাইন ক্লাসগুলো সীমাবদ্ধ না থাকে। আশা করব অনলাইন ক্লাসটা তোমরা নর্মাল ক্লাসে যেভাবে তোমার সামনে শিক্ষক বোর্ডে এসে কথা বলে লিখতো, তোমাদেরকে পড়াতো, তোমরা যেভাবে ফলো করতে, নিজের খাতায় লিখতে, কথাগুলো শুনতে, এখানেও ঠিক তাই হবে। শুধুমাত্র পার্থক্য এটা যে আমরা হয়তো এখন মুখোমুখি না, তুমি পড়ছো কি পড়ছো না সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার গার্জিয়ান এখন তুমি নিজেই, তোমার নিজেকেই তৈরি করতে হবে নিজের সামনের জীবন যুদ্ধের জন্য। ঠিক আছে, তো ফাঁকিবাজি করার সুযোগ নেই, আবার সুযোগ আছেও। তো সুযোগ থাকলে সেই সুযোগটা আসলে তুমি নিবে কি নিবে না সেটা হলো তোমার নিজের কাছে আমার প্রশ্ন, যে তুমি আসলে ফাঁকিবাজির সুযোগটা নিবে নাকি অনলাইন ক্লাসের কারণে তুমি যে অফুরন্ত সময়টা পাচ্ছ বাসায় সেটাকে কাজে লাগাবা। তো ধন্যবাদ সবাইকে, আশা করবি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।